আমরা ডায়াবেটিস হয়েছে বলে জানি, যা হয়েছে অথচ আমাদের জানা নেই, এই সংখ্যাটাও নেহাত মন্দ নয়। তাই ডায়াবেটিস নিয়ে অ্যাওয়ারনেস বারবারই দরকার, বারবারই জানার দরকার সাধারণ মানুষের, যে কিভাবে আমরা বুঝতে পারবো যে আমাদের ডায়াবেটিস হয়েছে। বিষয়টা এরকম যে ডায়াবেটিস হয়েছে এরকম সাধারণভাবে বোঝা নাও সম্ভব হতে পারে, অর্থাৎ কোনো লক্ষণ এমন বলা সম্ভব নয় যে যেটা দেখেই বলে দেওয়া যাবে যে ডায়াবেটিস হয়েইছে। কিন্তু হ্যাঁ, যদি ডায়াবেটিস হয় সাধারণত কিছু লক্ষণ অনেক সময় দেখা যায়, পেশেন্টরা এসে বলেন, যেমন মাত্রাতিরিক্ত খিদে পাওয়া, বারবার জল তেষ্টা পাচ্ছে, বারবার তার পেচ্ছাপ পাচ্ছে, বারবার তার খাওয়া সত্ত্বেও ওজন কমে যাচ্ছে, অকারণ দুর্বলতা, শরীরে কোনো জায়গায় ঘা হয়েছে বা কিছু যেটা সারছে না, অ্যান্টিবায়োটিক সে খেয়েছে, হয়তো ডাক্তার না দেখে অ্যান্টিবায়োটিক খেয়েছে ওষুধের দোকান থেকে নিয়ে, তা সত্ত্বেও সারছে না। এই ধরনের যে কোনো অসুবিধে হলে পরে তাকে ভাবতে হবে একবার আজকের দিনে দাঁড়িয়ে যে তার কি ডায়াবেটিস হয়েছে কিনা, এবং সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়ার দরকার। এবং যেহেতু খুব সাধারণ পরীক্ষার মাধ্যমে ডায়াবেটিস নির্ণয় করা সম্ভব, তাই ডায়াবেটিসের আমার মনে হয় যে তার পরীক্ষা করিয়ে নেওয়া খুব জরুরি হয়ে পড়েছে আজকের দিনে দাঁড়িয়ে। একেবারেই স্যার, এই প্রসঙ্গে আরেকটা বিষয় চলে আসে। অনেকেই জানেন যে ডায়াবেটিসের ক্ষেত্রে টাইপ 1 টাইপ 2 বিষয়টা চলে আসে। আমাদের দেশের ক্ষেত্রে সব থেকে কমন এই দুটোর মধ্যে কোনটা? অবশ্যই টাইপ 2। আচ্ছা, টাইপ 2 ডায়াবেটিসই আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। টাইপ 1 সাধারণভাবে অনেক বেশিরভাগ ক্ষেত্রে অনেক কম বয়সে হয়, কিন্তু টাইপ 1 বা টাইপ 2 এ যে ভাগাভাগি আগে বলা হতো যে টাইপ 1 মানেই ছোটদের এবং টাইপ 2 মানেই বড়দের, এখন কিন্তু তা একদমই নয়। টাইপ 2 ছোটদের হতে পারে, তেমনি টাইপ 1ও বড়দের হতে পারে। কিন্তু ভাগ্যক্রমে টাইপ 1 আমাদের দেশে খুবই কম। টাইপ 1 এ যেহেতু একমাত্র চিকিৎসা ইনসুলিন, তাই সেক্ষেত্রে টাইপ 1 আমাদের দেশে কম হওয়াতে আমরা অন্তত সেদিক থেকে ভাগ্যবান। একেবারেই তাই। এবং এই ক্ষেত্রে দেখুন, আমরা কিন্তু এই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দিনে নানান ধরনের বিষয় আলোচনা করে থাকি, এবং ডায়াবেটিসের বিষয়টা কিন্তু নেহাত নতুন নয়, আমরা এর আগেও আলোচনা করেছি। সুতরাং মোটামুটি কজেসগুলো আমরা জানি, অবশ্যই কথা প্রসঙ্গে এই বিষয়গুলো উঠে আসবে বারংবার। কিন্তু একটা বিশেষ জিনিস স্যার, আমি গতকালকে একটা স্টাডি পড়ছিলাম এবং সেখানে জানতে পারলাম যে, রাদার আমি বলবো যে সেখানে আমি শুনলাম এবং পড়ে দেখলাম যে ওবেসিটির নাকি একটা বিশাল গুরুত্বপূর্ণ রোল রয়েছে এই ডেভেলপমেন্ট অফ ডায়াবেটিস, বিশেষ করে টাইপ 2, এবং ইনসুলিন যে রেজিস্ট্যান্স পাওয়ার সেটা নাকি কমিয়ে দেয়। এই বিষয়টা কি সত্যি? একদমই সত্যি। ওবেসিটি বা মোটাত্ব যাকে বলে আমরা, বা দেহের স্থূলতা। ওজন, হ্যাঁ, স্থূলতা ভালো শব্দে, অনেক সময় স্থূলতা অনেকে বুঝতে না পারলে মোটাত্ব বলা হয়। তো সেক্ষেত্রে শরীরের ওজন প্রয়োজনের তুলনায় যদি বেশি হয়, তা অবশ্যই ইনসুলিন রেজিস্ট্যান্সের, অর্থাৎ ইনসুলিন তাকে কাজ করতে পারে না তার প্রয়োজনীয় কাজ, বিশেষ করে যদি পেটের পোর্শন, যেটাকে আমরা সেন্ট্রাল ওবেসিটি বলি, সেক্ষেত্রে কাজ করতে ইনসুলিনের অসুবিধা হয়। এবং ইনসুলিনে যত কাজ করতে অসুবিধা হবে, তত শরীর রক্তে সুগারের মাত্রা বা শর্করার মাত্রা ঠিক রাখার জন্য আরো বেশি করে ইনসুলিন বের করবে, এবং একটা পর্যায়ে গিয়ে তার ইনসুলিন বের করার ক্ষমতা শরীরে অনেক কমে আসবে, যতটা তার দরকার। ঠিক তখনই ডায়াবেটিসটা আমাদের হতে শুরু করে, ডায়াবেটিস অসুখটা হতে শুরু করে, যেটাকে আমরা রক্ত পরীক্ষার মাধ্যমে ধরতে পারবো, এরকম জায়গায় পৌঁছয়। সেই জন্য সাধারণভাবে বলা হয় যে 80 আর 90 আমরা বলি। 80 মহিলাদের ক্ষেত্রে সেন্টিমিটার, আর পুরুষদের ক্ষেত্রে 90 সেন্টিমিটার। যদি আমাদের পেটের পোর্শনের দৈর্ঘ্য বা চওড়া যেটাকে আমরা বলি, সেটা যদি বেশি হয়, তাহলে পরে ধরে নেওয়া যায় যে এই স্থূলতাটা তার ক্ষেত্রে ডায়াবেটিস হওয়ার জন্য আইডিয়াল। তবে এখন তো শুধু ওজন নয়, আমরা বডি মাস ইন্ডেক্স বলছি। সেই বডি মাস ইন্ডেক্স একটা মাত্রা আছে। খুব যদি গড় পর্যায়ে বলি যে 24-এর উপর যদি বিএমআই হয়, তাহলে পরে সে নর্মালের চেয়ে বেশি আছে। তখনই তাকে সাবধান হতে হবে। ওজন কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় তাকে ভাবনা চিন্তা করতে হবে। ওবিসিটিকে একটা অসুখ হিসেবে বিবেচনা করতে হবে, এবং অসুখ হিসেবে বিবেচনা করে একে, এই ওবিসিটি বা এই স্থূলতা বা মোটাত্ব যাকে যাই আমরা বলি না কেন, তার ডায়াবেটিসকে ডেকে আনার জন্যে আরেকটা লক্ষণ, সেই ব্যবসায় সাবধান হতে হবে। যেমন কোকিলে আওয়াজ শুনলে আমরা বুঝি বসন্ত এসে গেছে, তেমনি কোনো মানুষের যদি পরিবারে ডায়াবেটিস অসুখের ইতিহাস থাকে, যে তার খুব পরিবার পরিজন যারা কাছের মানুষ, ফার্স্ট ডিগ্রি রিলেটিভ আমরা যাকে বলি, তাদের মধ্যে যদি ডায়াবেটিস থেকে থাকে, সাথে যদি সেই মানুষের স্থূলতা থেকে থাকে, তাহলে তার ডায়াবেটিস হওয়ার চান্স যেমন বাড়ে, তেমনই ডায়াবেটিস যদি হয়, তার থেকে যে কমপ্লিকেশনস, তার থেকে যে জটিলতা, সেগুলো কিন্তু এই স্থূলতার জন্য অনেক বেশি হতে পারে বা অনেক তাড়াতাড়ি হতে পারে। এই দুটো বিষয়ই আমাদের মাথায় রাখতে হবে। একেবারেই স্যার, অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তুলে ধরলেন। অনেকেই হয়তো জানবেন, আবার অনেকেই জানবেন না, যে একটা হিস্ট্রি থাকলেও এবং মানে একটা জেনেটিক প্রভাব পড়তে পারে ডায়াবেটিসের ক্ষেত্রে, তাই তো? অবশ্যই পরিবারের মধ্যে যদি ডায়াবেটিস থাকে, তাহলে তো সম্ভাবনা বাড়েই।
একেবারে। এবং স্যার এই যে আমি আগের প্রশ্নটা করলাম, এই প্রশ্নের সূত্র ধরে আরেকটা প্রশ্ন না করলেই নয় এই ক্ষেত্রে, যে ডায়াবেটিসের এই যে প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করছি, এক্ষেত্রে ডায়েট, এক্সারসাইজ এবং লাইফস্টাইল মডিফিকেশনের কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এটা নিয়ে যদি একটু বিস্তারিত আলোচনা করা যায়। ভীষণই ভূমিকা রয়েছে। প্রথম কথা যে ডায়াবেটিসে তো যেমন সব অসুখেরই তার আগের পর্যায়ে একটা থাকে। আমরা যেমন বলি যে নিউমোনিয়া হয়েছে, তার আগে বোধহয় ঠান্ডা লেগেছে, এরকম কিছু সাধারণভাবে মানুষের মনে চলে আসে। তেমনি ডায়াবেটিসের আগের স্টেজ হচ্ছে প্রি ডায়াবেটিস। যেমন খালি পেটে যদি 100 থেকে 126-এর মধ্যে থাকে তাহলে তাকে প্রি ডায়াবেটিস বলা হয়। ভরা পেটে যদি 140 থেকে 200-র মধ্যে থাকে তাকে প্রি ডায়াবেটিস বলা হয়। বিশেষ করে এই রকম পর্যায়ে যদি আমরা কোনো মানুষকে পাই তাহলে পরে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণের পক্ষে অনেক সুবিধা হয়, কেননা এই প্রি ডায়াবেটিসের একটা বড় অংশের মানুষ আগত 5 বছরের মধ্যে ডায়াবেটিক হয়ে পড়ে। তো সেখানে যদি তার ডায়েট, তার এক্সারসাইজ বলতে তার প্রতিদিনকার চলাফেরা, তার প্রতিদিনকার নড়াচড়া যদি অনেক পরিমাণে বাড়ানো যায়, তার একটা নির্দিষ্ট মাপকাঠিও রয়েছে, তাহলে পরে নিশ্চিতভাবে বলা যায় যে সেই মানুষের ডায়াবেটিস অনেক পিছিয়ে যেতে পারে, ডায়াবেটিসের সমস্যাটা আসা, কিংবা ডায়াবেটিস এলেও তার থেকে যে জটিলতা সেটা সে অনেক কন্ট্রোল করতে পারে। এমনকি যদি কারো ডায়াবেটিস ধরাও পড়ে, তাকে নিয়মিতভাবে এই জিনিসগুলো দেখতে হবে, কেননা এতে একটা জিনিস নিশ্চিত করা যায় যে আমার ডায়াবেটিসের রক্তে সুগারের মাত্রা যাই হোক না কেন, আমি যদি খাবার, হাঁটা চলা, দৌড়ানো, এক্সারসাইজ যেটাকে আপনি বলছেন ব্যায়াম, এইগুলো যদি আমি নিয়মিতভাবে করি, অর্থাৎ আমার জীবনচর্চা যদি খুব স্বাস্থ্যসম্মত হয়, তাহলে পরে আমার ওষুধের পরিমাণও অনেক কম লাগবে। যত কম ওষুধের পরিমাণ লাগবে তত আমার জটিলতার ব্যাপারগুলো সহজে আমি হ্যান্ডেল করতে পারবো, বা জটিলতা আসার সম্ভাবনা অনেক কমবে, এবং আমি অনেক বেশি দিন এই ডায়াবেটিস নিয়ে একটা হেলদি লাইফ বা কোয়ালিটি লাইফ কাটাতে পারবো। বিশেষ করে আজকের দিনে দাঁড়িয়ে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইয়াং ডায়াবেটিস পেশেন্টের সংখ্যা প্রচুর বেড়ে যাচ্ছে। একটা 60 বা 70 বছর মানুষের প্রথম ডায়াবেটিস যখন ডায়াগনোজড হলো, তার হাতে প্রোডাক্টিভ লাইফ বা কোয়ালিটি লাইফের যে সময়, আর একজন 30 বছর মানুষ বা 25 বছর মানুষ কিংবা 20 বছর একটি ছেলে বা মেয়ে যখন ডায়াবেটিস ডায়াগনোজড হলো, তার লাইফের অনেকখানি বেশি পড়ে আছে। যে সেখানে দাঁড়িয়ে, বিশেষ করে যেখানে কম বয়সী পেশেন্টের ডায়াবেটিস ডায়াগনোজড হচ্ছে, সেখানে তার জীবনের যে সর্বোত্তম অংশ, যেখানে সে সমাজকে, পরিবারকে সবচেয়ে বেশি কিছু দেওয়ার তার প্রয়োজন হয়ে পড়ছে, সেই সময়টা, সেটাকে যদি আমরা 20 থেকে 60 বা 20 থেকে 70 ধরি, যে সেই সময়টার বেশিরভাগ সময় ওর মধ্যে রয়েছে। ওই যে যদি তার একটা ইয়াং ডায়াবেটিস পেশেন্ট আসে, সেখানে দাঁড়িয়ে তাকে যদি আমরা সর্বোত্তম জীবনের কমফোর্টেবিলিটি দিতে চাই ডায়াবেটিস অসুখ হওয়া সত্ত্বেও, বা সবসময় পেশেন্ট এসে বলেন যে যার ডায়াবেটিস নেই আমার বয়সী, তার মতোই আমি জীবন কাটাতে চাই, তার মতোই জীবন কাটানো বলতে তার মতো সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে চাই, সেখানে কিন্তু এই খাবার এবং আমাদের যে জীবনচর্চার অন্যান্য অঙ্গগুলো, যেমন এই ব্যায়াম এক্সেট্রা যেগুলো রয়েছে ইত্যাদিগুলো, সেগুলোর একটা বিশেষ গুরুত্বপূর্ণ অংশ রয়েছে।